অন্ধকার, নিশ্ছিদ্র জমাট বাঁধা অন্ধকার। সেই আঁধারের বুক চিরে কেবল শোনা যাচ্ছে একটা উৎকট শব্দ। শুকনো হাড়ের উপর কেউ যেন ধারালো ছুরি ঘষছে। তারানাথ দেখলেন তিনি দাঁড়িয়ে আছেন এক ধুধু প্রান্তরে। তাঁর মাথার উপর কোনো চাঁদ নেই, কিন্তু আকাশের রং কালচে ঘন লাল বর্ণ ধারণ করেছে। দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে, কিন্তু সেখানে প্রাণীর কোনো স্পন্দন নেই। হঠাৎ এক তীব্র আর্তনাদ ভেসে এলো তার কানে। কোনো এক নারীর গলার সেই আওয়াজ আকাশ বাতাস বিদীর্ণ করে দিচ্ছে। তারানাথ দৌড়াতে শুরু করলেন। গ্রামের ভিতরে ঢুকতেই তাঁর নাকে এলো একটা পচা মাংস আর বাসি রক্তের উৎকট গন্ধ। একটি মাটির ঘরের সামনে এসে তিনি থমকে দাঁড়ালেন। তিনি দেখলেন ঘরের দাওয়ায় পড়ে আছে এক মহিলার ছিন্ন ভিন্ন দেহ। পরনে নতুন লাল পেরে শাড়ি, সিঁথিতে চওড়া সিঁদুর, কিন্তু তার গলার নলিটা কেউ যেন পাশবিক আক্রোশে কামড়ে ছিঁড়ে নিয়েছে। শরীরের সমস্ত রক্ত শুষে নেওয়া হয়েছে। হঠাৎ সেই লাশের পেছন থেকে উঠে দাঁড়ালো এক বীভৎস অবয়ব। তার লম্বা কুচকুচে কালো চুলগুলো মাটিতে লুটোচ্ছে, গায়ের চামড়া ঝুলছে হাড়ের ওপর থেকে। চোখ দুটো জ্বলন্ত অঙ্গারের মতো লাল হয়ে রয়েছে। সেই মূর্তিটি একটি পিশাচিনীর। সে তারানাথের দিকে তাকিয়ে অট্টহাসি হেসে উঠল। সেই হাসিতে যেন চারপাশের গাছপালা সব শুকিয়ে কাঠ হয়ে গেল। পিশাচিনীটি চিৎকার করে বলল, তোর রক্তে আমার তৃষ্ণা মিটবে না রে তান্ত্রিক। গৌবীর প্রতিটা সধবা নারীকে আমি এই যমুনার চরে কঙ্কাল করে ছাড়ব। তারানাথ চিৎকার করে উঠতে চাইলেন, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোল না। পিশাচিনীটি ঝাঁপিয়ে পড়ল তাঁর উপর। হঠাৎ ধরফর করে উঠে বসলেন তারানাথ। তাঁর কপাল বেয়ে তখন ঘাম ঝরছে। বাইরে রাত গভীর। ঘরের এক কোণে রাখা ধনুচি থেকে হালকা ধোঁয়ার কুণ্ডুলি পাকিয়ে উপরে উঠছে। তিনি বুঝতে পারলেন তিনি নিজের ঘরেই আছেন, কিন্তু সেই পিশাচিনীর অট্টহাসি তখনও তার কানে বাজছিল। জয় মা, জয় মা, জয় মা। অন্ধকার, শুধু অন্ধকার নয়, একটা প্রাচীন জমাট বাঁধা অন্ধকার। যে অন্ধকারে শব্দ থাকে, নিঃশ্বাস থাকে, আর থাকে অভিশাপ। রাত নামলি যে গ্রামে দরজা জানালা বন্ধ হয়ে যায়, সেখানে সধবা নারীর সিঁথির সিঁদুরও নিরাপদ নয়। আর যমুনার চরে পড়ে থাকা শুধু কঙ্কাল। এটা কোনো উপকথা নয়, এটা কোনো লোক কথাও নয়। এটা সেই গল্প যেখানে তন্ত্র আর বিশ্বাস মুখোমুখি দাঁড়ায়, যেখানে এক পিশাচিনীর হাসিতে শুকিয়ে যায় গাছপালা, আর এক তান্ত্রিককে ফিরে যেতে হয় নিজের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অতীতে। মটলেনের সেই ঘর থেকে শুরু হয়ে গহবী গ্রামের শ্মশান নীরবতায় শেষ হওয়া এক অভিশপ্ত যাত্রা। হ্যালো শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো রাতপরীদের আড্ডা। গল্প শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, এবং এই গল্পটি শোনার পর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে ভিডিওটা হাইপ করতে ভুলবে না। বোনাস হিসেবে কমেন্ট করলে মন্দ হবে না। শুরু হচ্ছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও গহবীর প্রেত কঙ্কালী। দীর্ঘশ্বাস ফেলে তিনি বিছানা ছাড়লেন। রাত তখন প্রায় 8টা। কলকাতার মঠ লেনের সরু গলিটা নিঝুম হয়ে এসেছে। তারানাথ মনে মনে আওড়ালেন, আজ কি তবে কিশোরী আর বিভূতির আসতে একটু দেরি হচ্ছে? তবে কি তারা রাতে এখানেই থেকে গল্প শুনবে?
কথাখানা ভাবতে না ভাবতেই চারি এসে হাজির হলো। বাবা, তুমি বরং তৈরি হয়ে নাও, কাকাবাবুরা হয়তো এক্ষুনি চলে আসবেন। আমি বরং রান্নাঘরে গিয়ে ওনাদের জন্য গরম গরম চা আর মুড়ি মাখা বানিয়ে ফেলি। কাকাবাবু আমার হাতের মুড়ি মাখা খেতে খুব ভালোবাসেন। চারি কথাটি বলেই রান্নাঘরের দিকে এগিয়ে গেল। ওদিকে তারানাথও উঠে চোখ মুখে জল দিয়ে তৈরি হয়ে রইলেন। বিভূতি ও কিশোরীর আসবার অপেক্ষা করতে লাগলেন। আমি আর কিশোরী এসে পৌঁছালাম তারানাথের বাড়ির দরজায়। আমাদের মধ্যে কথোপকথন চলছিল বেশ নিচু স্বরে। কি গো বিভূতি, আজকে ঠাকুরমশাই গল্প শোনানোর মেজাজে আছেন বলে মনে হয়? কিশোরী আমার দিকে তাকিয়ে প্রশ্ন করল। আমি পকেট থেকে সিগারেটের কৌটোটা বের করে বললাম, জানি না ভাই, তবে কাল রাতে উনি বলেছিলেন আজ বিশেষ কিছু শোনাবেন। চলো ভেতরে যাওয়া যাক। আর এই নাও ওনার পাসিং শো, এটা তুমিই বরং ওনাকে দিও। দেখলাম সদর দরজাটা হালকা ভেজানো রয়েছে। একটু ঠেলা দিতেই সেটি খুলে গেল। আমরা ভেতরে ঢুকে দেখলাম ঠাকুরমশাই স্নান সেরে মা কালীর পূজা শেষ করে বসে রয়েছেন। তাঁর পরনে একটি কালো আলখাল্লা, কপালে টকটকে লাল সিঁদুরের তিলক। ধুনোর গন্ধে ঘরটা একেবারে মম করছে। আমাদের দেখে তিনি মৃদু হাসলেন। এসো এসো বিভূতি, এসো কিশোরী, বসো তোমরা। আজ তোমাদের এমন এক কাহিনী শোনাবো যা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলোর মধ্যে একটা বলতে পারো। আমরা দুজনেই তার পায়ের কাছে আসন পেতে বসলাম। কিশোরী জিজ্ঞাসা করল, ঠাকুরমশাই, আজ কি আপনি খুব অস্থির হয়ে রয়েছেন? আপনার মুখটা কেমন যেন ফ্যাকাশে লাগছে। তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলে তামাক সাজতে শুরু করল। ধোঁয়া ছেড়ে বললেন, স্বপ্ন দেখলাম গো কিশোরী। 30 বছর আগেকার সেই গহবী গ্রাম যেন আবার আমাকে ডাকছিল। সেই অভিশপ্ত গ্রাম, সেই পিশাচিনী। এই ফাঁকে কিশোরী হাত বাড়িয়ে ঠাকুরমশাইকে তার ভালোবাসার পাসিং শো আর তেলে ভাজার প্যাকেটখানা এগিয়ে দিল। তিনি বেশ আনন্দ সহকারে সেটিকে গ্রহণ করলেন। সেটা কোথায় ঠাকুরমশাই? গহবী গ্রাম? আমি কৌতূহলী হয়ে প্রশ্ন করলাম। তারানাথ বলতে শুরু করলেন, আজ থেকে 30 বছর আগেকার কথা। তখন আমার বয়স বেশ অল্প, সাধনার রক্ত খুব গরম। ঘুরতে ঘুরতে গিয়ে পৌঁছলাম উড়িষ্যা আর বাংলার সীমান্তে অবস্থিত এক অজপাড়া গাঁয়ে, যার নাম গহবী। গ্রামটা দেখতে ছিল ভারী সুন্দর। দুপাশে ঘন জঙ্গল, মাঝখানে আছে একটা ছোট তবে বেশ চওড়া পরিশুদ্ধ জলভর্তি পুকুর, আর এক পাশে আছে একটা বড় সুজলা সফলা ধান ক্ষেত। গ্রামের এক প্রান্তে ছিল এক প্রাচীন জগন্নাথ মন্দির। সেই মন্দিরের চূড়া দেখা যেত মাইলের পর মাইল দূর থেকে। আর গ্রামের ঠিক উল্টো দিকে জঙ্গলের একদম কিনারে অবস্থিত ছিল এক ভাঙাচোরা শীতলা মাতার মন্দির। কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে ছিল এক চরমতর বিভীষিকা। আমি যখন গ্রামে পৌঁছলাম তখন সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। দেখলাম গ্রামের পথঘাট প্রায় জনশূন্য। প্রতিটা বাড়ির দরজা জানলায় খিল দেওয়া ছিল। লোকজনের চোখে মুখে কি যেন এক অজ্ঞাত আতঙ্ক কাজ করছিল। আমি সেই রাতে আশ্রয় নিয়েছিলাম জগন্নাথ মন্দিরের নাট মন্দিরে। সেখানেই আমার আলাপ হলো ভরত দাসের সঙ্গে। লোকটির বয়স তখন প্রায় 50-এর কাছাকাছি। তিনি ছিলেন এই মন্দিরের প্রধান সেবায়িত। আর ছিল ভূপেন্দ্রনাথ দাস, গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি, কিন্তু তিনি ছিলেন বড়ই ধর্মভীরু। ভরত দাস আমাকে দেখে আঁতকে উঠলেন, বলেছিলেন, ওহে তান্ত্রিক ঠাকুর, এই গ্রামে কেন এলেন? এখানে রাত নামলে যে জমদূত ঘোরে। গত 3 মাসে গ্রামের 7 জন সধবা বউয়ের রক্ত মাটির নিচে চলে গেছে, কেউ বাঁচেনি। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কেন ভরত মশাই, কি হয়েছে এখানে?
ভূপেন্দ্রনাথ বাবু দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, সে এক অভিশাপ ঠাকুর। গ্রামের মহিলারা কেউ রাতে ঘর থেকে বেরোয় না, এমনকি ঘরের ভেতর থেকেও মহিলারা গায়েব হয়ে যাচ্ছে। সকালে পাওয়া যাচ্ছে শুধু তাদের রক্তাক্ত কঙ্কাল। লোকে বলে গহবীর প্রেত কঙ্কালই নাকি আবার ফিরে এসেছে। আমি ভাবলাম, প্রেত কঙ্কালী? এ তো এক বিশেষ শ্রেণীর পিশাচিনী, যারা শুধুমাত্র সধবা নারীদের রক্ত আর অস্থিমজ্জা ভক্ষণ করে। কিন্তু কেন সে এই গ্রামটাকেই বেছে নিল? সেই রাতে জগন্নাথ মন্দিরে শুয়ে শুয়ে আমি অদ্ভুত সব আওয়াজ শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল মন্দিরের চাতালে কেউ যেন হাড়ের গয়না পরে নাচছে। ঠক 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 ঠক। আমি স্থির করলাম, এই রহস্যের শেষ আমায় দেখতেই হবে। কিশোরী মাঝপথে বলে উঠল, ঠাকুরমশাই, আপনি কি একাই সেই মন্দিরে ছিলেন? আপনার একটু ভয় করেনি? তারানাথ কথাটা শুনে মৃদু হাসলেন। তার চোখে দৃষ্টি যেন বহু দূরে কোনো এক অতীতে চলে গেছিল। তিনি বললেন, ভয় ভয় তো ছিলই হে কিশোরী, কিন্তু তান্ত্রিকের যে ভয় পেলে চলে না। মাঝরাতে যখন চারপাশ নিঝুম, আমি দেখলাম জগন্নাথ মন্দিরের বিগ্রহের চোখ থেকে যেন জল পড়ছে। পাথরের মূর্তির চোখে জল। এটা কোনো অশুভ সংকেত ছিল নাকি করুণা, তা আমি সেদিন বুঝতে পারিনি। পরদিন সকালেই আমি ভরতদাস আর ভূপেন্দ্রনাথকে বললাম, আমাকে শীতলা মাতার মন্দিরে নিয়ে চলুন। আমার মনে হয় এই আপদের উৎস ওইখানেই। ভরতদাস শিউরে উঠে বললেন, সর্বনাশ ঠাকুরমশাই, ওই মন্দিরে এখন কেউ যায় না। ওটা এখন ঝোপঝাড়ে ঢাকা পড়ে পিশাচিনীর আস্থানা হয়ে গেছে। শীতলা মা কি আর সেখানে আছেন? কিন্তু আমি ছিলাম নাছোড়বান্দা। আমি বুঝতে পেরেছিলাম গহবী গ্রামের এই মাটি এক প্রাচীন পাপের বোঝা বইছে, আর সেই পাপের প্রায়শ্চিত্ত না হওয়া পর্যন্ত এই ধ্বংসলীলা থামবে না। আমরা তিনজন যখন বনের ভেতর দিয়ে শীতলা মাতার মন্দিরের দিকে এগোচ্ছি, হঠাৎ দেখলাম বনের ভেতর থেকে এক বীভৎস পচা গন্ধ ভেসে আসছে। ঝোপের আড়ালে কি একটা নড়াচড়া করল। ভূপেন্দ্রনাথ চিৎকার করে আমার হাত চেপে ধরলেন। দেখলাম এক জোড়া রক্তবর্ণ চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। সেই চাউনিতে কোনো মানুষের ছোঁয়া নেই। সেটা ছিল সেই পিশাচিনীর প্রথম আভাস। কথাগুলো বলে তারানাথ থামলেন। তার হাত কাঁপছিল। আমি আর কিশোরী রুদ্ধশ্বাসে বসে আছি। কি হয় এরপরে শুধু এই ভেবেই চলেছি। তারপর কি হলো ঠাকুরমশাই? আমি ধীর স্বরে জিজ্ঞেস করলাম। তারানাথ ম্লান হেসে বললেন, সেটা আরো ভয়ঙ্কর ছিল বিভূতি। সেই শীতলা মন্দিরের গর্ভগৃহের ভেতরে যা দেখেছিলাম তা শোনার জন্য তোমাদের আরো ধৈর্য ধরতে হবে। তোমার মনে আছে বিভূতি, আমি বলেছিলাম সেই শীতলা মাতার মন্দিরের কথা। তারানাথ চশমাটা নাকের উপর একটু ঠিক করে নিয়ে বললেন। আমি মাথা নাড়লাম। হ্যাঁ ঠাকুরমশাই, আপনি বলেছিলেন মন্দিরের দিকে যাওয়ার সময় ঝোপের আড়ালে সেই রক্তবর্ণ চোখ দেখেছিলেন। তারানাথ বলতে লাগলেন, হ্যাঁ, সেই চোখ দুটো কোনো মানুষের ছিল না। এক অমানসিক হিংসা আর তৃপ্তি যেন ঠিকরে বেরোচ্ছিল ওই দৃষ্টি থেকে। ভরতদাস আর ভূপেন্দ্রনাথও ভয় ঠক ঠক করে কাঁপছিলেন। ভরতদাস তো বলেই ফেললেন, ঠাকুরমশাই, জগন্নাথ মন্দিরেই ফিরে চলুন। ও সাক্ষাৎ কাল ভৈরবিনী, আমাদের কাঁচা চিবিয়ে খাবে। আমি কিন্তু থামিনি। আমার হাতে তখন মহাদেবের আশীর্বাদী রুদ্রাক্ষের মালা, আর কোমরে গোঁজা একখানা তান্ত্রিক খড়গ। আমরা যখন শীতলা মন্দিরের চাতালে গিয়ে দাঁড়ালাম, দেখলাম মন্দিরটাও ভেঙে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারিদিকে বুনো লতা আর আগাছার জঙ্গল। অদ্ভুত ব্যাপার হলো, এত জঙ্গল
কিন্তু কোনো পাখির ডাক নেই, এমনকি একটা পোকাও ডাকছে না। এক গভীর থমথমে নিস্তব্ধতা গ্রামটাকে গিলে খেতে আসছিল। মন্দিরের গর্ভগৃহের ভেতরে উঁকি মারতেই আমার বুকটা ছ্যাঁত করে উঠল। সেখানে মা শীতলার কোনো মূর্তি ছিল না। মূর্তির জায়গায় বসানো ছিল একটা প্রকাণ্ড কালো পাথর, আর সেই পাথরের উপর জমাট বেঁধেছিল কালো হয়ে যাওয়া পুরনো রক্ত, যার চারপাশটা ছিল হাড়ের কুচিতে ভর্তি। ভূপেন্দ্রনাথ কাঁপতে কাঁপতে বললেন, ঠাকুর মশাই, আগে এখানে মা শীতলার পুজো হতো, কিন্তু 20 বছর আগে গ্রামের এক তান্ত্রিক, যার নাম ছিল মৈনাক ভৈরব, সে এখানে কিছু একটার সাধনা শুরু করে। তারপর থেকেই দেবীর এই দশা। ভৈরব উধাও হয়ে গেল, আর গ্রামে শুরু হলো এই নারকীয় মৃত্যু। আমি ওই কালো পাথরের সামনে গিয়ে বসলাম। মাটি খুঁড়ে দেখলাম নিচে পোড়া চাল আর কিছু তামাটে রঙের চুল পড়ে আছে। এগুলি পিশাচিনী সাধনার উপকরণ। আমি বুঝলাম এই গ্রামে কোনো বাইরের প্রেতাত্মা আসেনি, তাকে ডেকে আনা হয়েছে। আর সেই প্রেতাত্মা হলো এই গহবী গ্রামেরই কোনো অতীত পাপের ফসল। আমি ভরত দাসকে বললাম, ভরত, আজ রাতে আমি এই মন্দিরে একা থাকব, তোমরা ফিরে যাও। জগন্নাথ মন্দিরের চারপাশটা ভালো করে গণ্ডি কেটে নিও, যেন গ্রামের কোনো মেয়ে রাতে বাইরে না বেরোয়। ভরত আর ভূপেন্দ্রনাথ আমাকে কতবার বারণ করলো, কিন্তু আমি শুনলাম না। ওরা চলে যাওয়ার পর অন্ধকার আরো ঘন হয়ে এলো। শীতলা মন্দিরের সেই ভাঙা দাওয়ায় আমি ধুনুচি জেলে বসলাম। শুরু করলাম আমার জপ। রাত যখন নিঝুম, তখন জঙ্গলের ভেতর থেকে সেই অদ্ভুত শব্দটা আবার ফিরে এলো। ঠক 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 ঠক, হাড়ের গয়নার আওয়াজ। বাতাসের তাপমাত্রা যেন হঠাৎ করে হিমাঙ্কের নিচে নেমে গেল। আমার সামনে জ্বলতে থাকা ধনুচির আগুনটাও হঠাৎ নীলচে হয়ে কাঁপতে শুরু করলো। হঠাৎ আমি অনুভব করলাম আমার ঠিক পিছনে কেউ দাঁড়িয়ে আছে। একটা পচা মাংসের গন্ধ, আর সেই সঙ্গে এক ধরনের অদ্ভুত নারী দেহের সুগন্ধ মেশানো একটা গন্ধ আমার নাকে এলো। আমি চোখ খুললাম না, জপ চালিয়ে গেলাম। একটা ঠান্ডা হাত আমার ঘাড়ের ওপরে এসে পড়ল। সেই হাতের নখগুলো যেন ধারালো কামারের ছেনির মতো আমার চামড়ায় বিঁধছিল। ফিস ফিস করে একটা গলা আমার কানের কাছে এসে বলে উঠল, অনেক দিন পর ব্রহ্মচারী রক্ত খাবো। তুই জানিস তান্ত্রিক, গহবীর গ্রাম আমাকে কি দিয়েছিল? ওরা আমায় পুড়িয়ে মেরেছিল এই মন্দিরের সামনে। আজ আমি ওদের বংশের প্রদীপ নেভাবো। আমি ঝট করে ঘুরে দাঁড়ালাম। দেখলাম সেই পিশাচিনীকে। তার মুখটা এককালে হয়তো খুব সুন্দর ছিল, কিন্তু এখন সেখানে শুধু ঝুলে পড়া চামড়া আর দগদগে ক্ষত ছাড়া কিছুই ছিল না। সে হাসল, আর তার হাসির চোটে মন্দিরের ভাঙা ইটগুলো পর্যন্ত ঝরঝর করে খসে পড়তে লাগলো। সে তার হাত বাড়িয়ে আমার টুটি চেপে ধরতে এলো। আমি তৎক্ষণাৎ আমার হাতের কাছে রাখা পবিত্র ছাই ওর দিকে ছুঁড়ে মারলাম। একটা আর্তনাদ করে সে পিছিয়ে গেল। তার গায়ের চামড়া যেন জ্বলে উঠল, কিন্তু সে দমে যাওয়ার পাত্রী নয়। সে চিৎকার করে উঠল, মৈনাক ভৈরব আমাকে জাগিয়ে দিয়েছে, তোর এই ছাই আমাকে আটকাতে পারবে না। আমি বুঝলাম এই পিশাচিনীর পেছনে মৈনাক ভৈরবের কোনো গভীর চক্রান্ত আছে। সে অদৃশ্য হওয়ার আগে বলে গেল, আগামী অমাবস্যায় এই গ্রাম শ্মশান হয়ে যাবে, তুইও বাঁচবি না। সে হাওয়া হয়ে যেতেই আমি ঘামতে ঘামতে বসে পড়লাম।
আমার শরীর অবসন্ন হয়ে আসছিল। পরদিন সকালে ভরত আর ভূপেন্দ্রনাথ এসে আমায় উদ্ধার করলো। আমি ওদের বললাম, শোনো, ওই পিশাচিনী একা নয়, এই গ্রামেই কোনো গোপন রহস্য লুকিয়ে আছে যা মৈনাক ভৈরব জানত। আমাদের সেই রহস্য খুঁজে বের করতে হবে। ভূপেন্দ্রনাথ আমায় এক পুরনো নথিপত্র দেখানোর কথা বললেন, যা জগন্নাথ মন্দিরের মাটির নিচের কক্ষে লুকোনো আছে। ভরত দাস বললেন, সেখানে হয়তো ওই পিশাচিনীর অতীতের কথা লেখা আছে। তারানাথ কথা থামিয়ে কিশোরী আর আমার দিকে তাকালেন। কিশোরী তখন বিড়বিড় করে বলল, ঠাকুরমশাই, মৈনাক ভৈরব কি এখনো বেঁচে আছে? ঠাকুরমশাই রহস্যময় হাসি এসে বললেন, সেই উত্তরটাই তো গল্পের শেষে পাবে গো কিশোরী। ধৈর্য ধরো, গল্প মাত্র তো শুরু। গহবী গ্রামের সেই জগন্নাথ দেবের কৃপা ছাড়া যে আমি ওখান থেকে প্রাণ নিয়ে ফিরতে পারতাম না, সেটা তোমরা পরের দিকে বুঝতে পারবে। বাইরে একটা রাত জাগা পাখি ডেকে উঠল। আমরা দুজনে স্থির হয়ে বসে রইলাম। শোনো বিভূতি, শোনো কিশোরী, তারানাথ পুনরায় বলতে শুরু করলেন, তন্ত্র সাধনায় ভয় পেলে চলে না। কিন্তু সেদিন গহবী গ্রামের সেই থমথমে পরিবেশে আমারও বুকটা মাঝে মাঝে কেঁপে উঠেছিল। পরদিন ভোরে ভরত দাস আর ভূপেন্দ্রনাথ আমায় নিয়ে গেলেন জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে। মন্দিরটা ছিল বিশাল। পাথরের খোদাই করা কারুকাজ, আর গর্ভগৃহে বিরাজ করছেন প্রভু জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা। কিন্তু অদ্ভুত ব্যাপার, মন্দিরের ভেতরটা যেন এক গভীর বিষাদে ডুবেছিল। ভরত দাস বিগ্রহের পায়ের কাছে একটি গোপন পাথরের চাই সরিয়ে দিলেন। দেখলাম একটা সরু সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। ভরত বললেন, ঠাকুরমশাই, এই নিচে আমাদের পূর্বপুরুষদের রাখা কিছু পুঁথি আর নথিপত্র আছে। এই গ্রাম যখন পত্তন হয়েছিল তখনকার সব ইতিহাস এখানে পাওয়া যাবে। কিন্তু সাবধান, এই সুড়ঙ্গে সাপখোপের অভাব নেই। আমি একটা মশাল জ্বালিয়ে নিয়ে নিচে নামলাম। আমার পেছনে তখন ভরত আর ভূপেন্দ্রনাথ। নিচের ঘরটা ছিল স্যাঁতস্যাঁতে। সেখানে বিরাজ করছিল একটা নোনা ধরা গন্ধ। সেখানে বড় বড় কাঠের সিন্দুক রাখা ছিল। একটা সিন্দুক খুলতেই বেরিয়ে এলো প্রাচীন তালপাতার পুঁথি আর জীর্ণ কিছু কাগজ। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ভূপেন্দ্রনাথ একটা হলদেটে হয়ে যাওয়া ডায়েরি বের করলেন। ওটা ছিল এই মন্দিরেরই এক প্রাক্তন মহন্তের লেখা। ডায়েরিটা পড়তে পড়তে আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। আজ থেকে প্রায় 100 বছর আগের ঘটনা। গহবী গ্রামে তখন এক পরমা সুন্দরী বিধবা মহিলা বাস করতেন। তার নাম ছিল মন্দাকিনী। তিনি ছিলেন গ্রামেরই এক কুলীন ব্রাহ্মণের স্ত্রী। কিন্তু অকাল বৈধব্যর পর তার ওপর শুরু হয়েছিল অমানসিক নির্যাতন। গ্রামের মাতব্বররা তার সম্পত্তি গ্রাস করার জন্য তাকে ডাইনি অপবাদ দেয়। ভূপেন্দ্রনাথ কাঁপা কাঁপা গলায় বললেন, ঠাকুর মশাই, দেখুন এখানে কি লেখা। গ্রামবাসীরা মিলে মন্দাকিনীকে এই পুরনো শীতলা মন্দিরের সামনে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল। মরার আগে মন্দাকিনী নাকি অভিশাপ দিয়েছিলেন, এই গ্রামের প্রতিটি সধবা নারী তার মতো করেই শেষ হবে। তাদের সিঁথির সিঁদুর আর হাতের শাখা হবে তার তৃষ্ণার খাদ্য। আমি পুঁথিটা বন্ধ করে বললাম, তার মানে এই প্রেত কঙ্কালই আসলে সেই মন্দাকিনীর আত্মা। কিন্তু সে তো এতদিন শান্ত হয়েছিল, হঠাৎ 30 বছর আগে সে জেগে উঠল কেন? ভরত দাস দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেটাই তো বিপত্তি। ওই মৈনাক ভৈরব, সে ছিল এক তান্ত্রিক, কিন্তু তার লোভ ছিল অসীম। সে শুনেছিল মন্দাকিনীর সাথে তার গয়নাগাটিও পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেই ধনের লোভে সে শীতলা মন্দিরে প্রেত সাধনা শুরু করে।
সে ভেবেছিল মন্দাকিনীকে বশ করে ধনরত্ন উদ্ধার করবে, কিন্তু হিতে বিপরীত হলো। সে মন্দাকিনীকে জাগিয়ে দিল ঠিকই, কিন্তু বশ করতে পারল না। পিশাচিনী জেগে উঠে প্রথমেই মৈনাককে আক্রমণ করল। মৈনাক কোনো মতে প্রাণ নিয়ে পালিয়েছিল, কিন্তু প্রেত কঙ্কালই মুক্ত হয়ে গেল। আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলাম। বাইরে তখন বিকেলের আলো ম্লান হয়ে আসছে। আমি বুঝলাম এই পিশাচিনীকে শান্ত করতে গেলে শুধু তন্ত্রমন্ত্রে কাজ হবে না। ওর অতৃপ্ত আত্মা এখন প্রতিহিংসায় উন্মাদ। আমি ভরতকে বললাম, ভরত, আজ রাতে আমাকে একটা যজ্ঞ করতে হবে। শীতলা মন্দিরে নয়, জগন্নাথ মন্দিরের সামনের চাতালে। আমাকে জানতে হবে ওই পিশাচিনী এখন ঠিক কোথায় অবস্থান করছে। আর ভূপেনবাবু, আপনি গ্রামের সব পুরুষদেরকে বলুন আজ রাতে যেন কেউ জগন্নাথ মন্দিরের সীমানার বাইরে না যায়। রাত তখন প্রায় 10টা। আমি মন্দিরের চাতালে যজ্ঞের আগুন জ্বেলেছি। চারপাশ তখন বেশ স্নিগ্ধ। মাঝে মাঝে দূর থেকে হুতুম পেঁচার ডাক ভেসে আসছে। আমি যজ্ঞে আহুতি দিচ্ছি আর মন্ত্র জপ করছি। হঠাৎ দেখলাম যজ্ঞের আগুনের শিখাটা সবুজ হয়ে গেল। বাতাসে সেই পচা মাংসের গন্ধটাও আরো ক্রমে তীব্র হলো। হঠাৎ মন্দিরের বিশাল ঘণ্টাটা নিজে থেকেই বাজতে শুরু করলো, ঢং ঢং ঢং। আমি চোখ খুললাম, দেখলাম যজ্ঞের আগুনের ওপাশে দাঁড়িয়ে আছে সেই বিভৎস পিশাচিনী। কিন্তু এবার সে একা নয়, তার পেছনে ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে আরো কয়েকটা অবয়ব। সেগুলো হলো সেই সদমা নারীদের আত্মা যাদের সে গত কয়েক মাসে মেরে ফেলেছে। তারা ডুকরে ডুকরে কাঁদছে। পিশাচিনী অট্টহাসি হেসে বলল, তারানাথ, তুই আমার চোখে বাধা দিতে এসেছিস? আজ তোকে ওই জগন্নাথের সামনেই বলে দেব, তোর রক্ত দিয়ে আমি আমার তৃষ্ণা মেটাবো। যজ্ঞের আগুন থেকে একটা আগুনের গোলা তৈরি হয়ে ওর দিকে ধেয়ে গেল। সে হাত দিয়েই সেই আগুনটাকে অবলীলায় নিভিয়ে দিল। ওর শক্তি এখন সাধারণ পিশাচিনীর চেয়েও অনেক বেশি হয়ে উঠেছিল। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। ওর পায়ের চাপে মন্দিরের পাথর ফেটে যাচ্ছিল। আমি চেঁচিয়ে বললাম, ভরত, শঙ্খ বাজাও, জগন্নাথের নাম করো। ভরত দাস ভেতর থেকে পাগলের মতো শঙ্খ বাজাতে শুরু করলেন। ভূপেন্দ্রনাথ দেবী শীতলার স্তোত্র পাঠ করতে লাগলেন। পিশাচিনীটা হঠাৎ তখন থমকে দাঁড়ালো। দেবতার নামে ওর শরীরে যেন যন্ত্রণা শুরু হয়েছে এমন। সে যন্ত্রণায় চিৎকার করে উঠল, আর সেই চিৎকারে মন্দিরের ওপরে বসা শত শত বাদুড় একসাথে ডানা ঝাপটে আকাশ কালো করে দিল। সেদিন রাতে আমি পিশাচিনীকে কোনো মতে ঠেকাতে পেরেছিলাম, কিন্তু আমি বুঝেছিলাম আমাবস্যার আর মাত্র 3 দিন বাকি। সেই রাতে সে তার পূর্ণ শক্তি ফিরে পাবে, আর সেদিন যদি তাকে আটকানো না যায় তবে গহবী গ্রামে আর কোনো প্রাণের চিহ্ন অবশিষ্ট থাকবে না। তারানাথ থামলেন। তার কপালে ঘামের ফোঁটা জড়ো হয়েছিল। তিনি আমাদের দিকে তাকিয়ে বললেন, কি হে কিশোরী, খুব ভয় লাগছে বুঝি? কিশোরী আমতা আমতা করে বলল, ঠাকুরমশাই, ওই যে মৈনাক ভৈরবের কথা বললেন, সে কি সত্যিই পালিয়েছিল, নাকি সে পিশাচিনীর দাস হয়ে ওই গ্রামেই কোথাও লুকিয়েছিল? তারানাথ রহস্যময়ভাবে হাসলেন। তারপর বললেন, সেই রহস্যটাই তো আসল বিভূতি। পিশাচিনীকে জাগানো সহজ, কিন্তু তাকে বিদায় করা যে কতটা কঠিন সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। আমার সেই রাতের লড়াইয়ের ক্ষত আজও আমার পিঠের এক অংশ জুড়ে আছে বই কি। এই বলে তারানাথ তার আলখাল্লাটা একটু সরালেন। দেখলাম তার কাঁধের কাছে 4টে গভীর নখের দাগ তখনও স্পষ্ট হয়ে রয়েছে।
এত বছর বাদেও সেগুলো কিভাবে অতটা স্পষ্ট হয়েছিল সেটাই ভেবে অবাক হয়ে গেলাম। কতটা গভীর ক্ষত ছিল তাহলে সেগুলো, যা আজও শুকোয়নি। আমাদের দুজনেরই রক্ত প্রায় হিম হয়ে গেল। তারানাথ আবারও গল্পে প্রবেশ করলেন, আর আমরাও মনোযোগ সহকারে শুনে চললাম সেই কাহিনী। পরদিন সকালে গহবী গ্রামে যেন শ্মশানের নিস্তব্ধতা নেমে এলো। সূর্যের আলো যেন সেই গ্রামের অন্ধকারকে কাটাতে পারছিল না। আমি আর ভরত দাস বসেছিলাম মন্দিরের চাতালে। ভরত দাসের মুখটা শুকিয়ে আমসি হয়ে গিয়েছিল। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, ঠাকুরমশাই, কাল রাতে পিশাচিনী যখন গর্জন করেছিল, আমি মন্দিরের ভেতর থেকে স্পষ্ট শুনেছি আরও একটা মানুষের গলা। পিশাচিনী একা কথা বলছিল না, কেউ তাকে নির্দেশ দিচ্ছিল। আমি চমকে উঠলাম। মানুষের গলা? আপনি কি নিশ্চিত ভরতমশাই? ভূপেন্দ্রনাথ বাবু ঠিক সেই সময় হন্তদন্ত হয়ে মন্দিরে ঢুকলেন। তার হাতে ছিল একটা পুরনো তামাটে রঙের কবচ। তিনি সেটা আমার সামনে নামিয়ে রেখে বললেন, ঠাকুর মশাই, আজ সকালে আমার বাড়ির পেছনের পুকুর পাড়ে এটা পেয়েছি। এটা মৈনাক ভৈরবের কবচ। আমি চিনি এটাকে। 30 বছর আগে যখন সে গ্রাম ছেড়ে পালায়, তখন তার গলায় এটা আমি বহুবার দেখেছি। কবচটা ভিজে ছিল, যেন এইমাত্র জল থেকে উঠেছে এমন। আমি কবচটা হাতে নিলাম। ওটা থেকে একটা বিচ্ছিরি আষ্টে গন্ধ বেরোচ্ছিল। আমি বুঝলাম মৈনাক ভৈরব গ্রাম ছেড়ে কোথাও যায়নি, সে এই গ্রামেই আছে। হয়তো কোনো পাতাল ঘরে বা জঙ্গলের গভীরে বসে সে আজও ওই পিশাচিনীকে নিয়ন্ত্রণ করছে। পিশাচিনীটা আসলে মৈনাকের হাতের পুতুল, যাকে সে ব্যবহার করছে নিজের কোনো কুৎসিত সিদ্ধি লাভের জন্য। আমি ভরতকে বললাম, ভরত, আজ আমাদের বেরোতে হবে। গ্রামের পশ্চিম দিকে যে শ্মশানটা আছে তার ওপারে একটা পুরনো ভাঙা কুটির ছিল, তাই না? যেখানে নীলকর সাহেবরা থাকতো। ভূপেন্দ্রনাথ ঘাড় নাড়লেন। হ্যাঁ ঠাকুর মশাই, কিন্তু সেখানে তো জঙ্গল এত ঘন যে সূর্যের আলো পর্যন্ত ঢোকে না। গ্রামবাসীরা ওদিকে ভুলেও যায় না। ওখানেই আমাদের যেতে হবে। আমি সংকল্প নিলাম। আমরা 3 জন রওনা হলাম সেই পথে। পথে যেতে যেতে গহবী গ্রামের সেই অদ্ভুত রূপ আমি দেখেছিলাম। গ্রামটা একসময় সমৃদ্ধ ছিল, কিন্তু এখন প্রতিটা মাটির দেওয়ালে যেন কান্নার ছাপ হয়ে উঠেছিল। সদবা মহিলারা জানলার ফাঁক দিয়ে আমাদের দিকে চাতকের মতো তাকিয়েছিলেন, যেন আমরাই তাদের শেষ ভরসা। বনের সীমানায় পৌঁছতেই আকাশটা হঠাৎ মেঘে ঢাকা পড়ে গেল। দিন দুপুরেই যেন সন্ধ্যা নেমে এলো। বনের ভেতরে ঢোকার পর দেখলাম বড় বড় গাছগুলো সব মরে গিয়ে কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। তাতে কোনো লতা নেই, পাতা নেই। পরিবর্তে সেখানে রয়েছে শুধু কালো ডালপালা। সেই ডালপালাগুলোর ওপরে বসে আছে ডজন ডজন শকুন। আমাদের দেখে তারা নড়ল না, শুধু তাদের স্থির চোখে আমাদের গতিবিধি লক্ষ্য করতে লাগলো। এই কথাটি শুনেই হঠাৎ কিশোরী আমার হাত চেপে ধরল। তারপর কি হলো ঠাকুরমশাই? আমি জিজ্ঞেস করলাম। তারানাথ বলতে লাগলেন, সেই সময় ভরত দাস আমার হাত চেপে ধরেছিলেন। তিনি অস্ফুট স্বরে বললেন, ঠাকুরমশাই, ওটা কি? দেখলাম সামনে রয়েছে একটা পুরনো ইটের স্তূপ। এককালে হয়তো সেটা নীলকুঠির অংশ ছিল বলেই মনে হলো। সেই স্তূপের ওপর বসেছিল এক নারী। তার পিঠ ছিল ঠিক আমাদের দিকে। তার পরনে ছিল একদম সাদা থান, কিন্তু সেই থানের ওপর লেগেছিল গাঢ় রক্তের ছাপ। সে মাথা নিচু করে কিছু একটা খাচ্ছিল। আমরা এগোতেই সে আমাদের দিকে ঘুরে তাকালো। সে কোনো পিশাচিনী ছিল না, সে এই গ্রামেরই কোনো এক দুর্ভাগা নারী ছিল, কিন্তু তার চোখ দুটো ছিল সম্পূর্ণ সাদা।
সেখানে কোনো মণি ছিল না। সে আমাদের দেখে এক বীভৎস চিৎকার করে উঠল এবং চোখের পলকে জঙ্গলের ভেতর দিকে মিলিয়ে গেল। আমি পিছু নিতে যাচ্ছিলাম, কিন্তু ভরত দাস আমাকে আটকে দিলেন। বললেন, ওদিকে যাবেন না ঠাকুর মশাই, ওটা মায়া। আপনাকে জঙ্গলের গভীরে টেনে নিয়ে যাওয়ার ফন্দি মাত্র। আমরা সেই কুটিরটার কাছে পৌঁছালাম। সেখানে মাটির নিচে একটা সুড়ঙ্গ পথ দেখতে পেলাম। সেই সুড়ঙ্গ থেকে ভক ভক করে ধোঁয়া বেরোচ্ছিল, যজ্ঞের ধোঁয়া। আমি বুঝতে পারলাম মৈনাক ভৈরব এখানেই তার ডেরা বেঁধেছে। সে প্রেত কঙ্কালীকে নিয়ে গ্রামের মহিলাদের হত্যা করিয়ে তাদের অস্থিমজ্জা সংগ্রহ করছে কোনো এক অন্ধকার সিদ্ধি লাভের জন্য। আমি সুড়ঙ্গ মুখের কাছে দাঁড়িয়ে চিৎকার করে বললাম, মৈনাক, বেরিয়ে আয়! তান্ত্রিকের ছদ্মবেশে তুই পিশাচের চেয়েও অধম কাজ করেছিস। জগন্নাথের এই পবিত্র ভূমিতে তোর এই অনাচার আর কেউ সইবে না। বেরিয়ে আয়! নিচ থেকে এক বিকট অট্টহাসি ভেসে এলো। তারানা, তুই বড্ড দেরি করে ফেলেছিস। আজ রাতটা কাটতে দে। কাল অমাবস্যার মহালগ্নে প্রেত কঙ্কালী যখন তার শেষ শিকার সারবে, তখন তখন আমি অমরত্ব লাভ করব। আর সেই শিকার কে হবে জানিস? এই গ্রামের সব সধবা নারীর সতীত্ব আর জীবন কেড়ে নিয়ে সে তৈরি করবে আমার হাড়ের সিংহাসন। হঠাৎ মাটির তলা থেকে এক প্রবল কম্পন শুরু হলো। সুড়ঙ্গ মুখ থেকে পিশাচিনীটা ছিটকে বেরিয়ে এলো। দিনের আলোয় তার রূপ হয়ে উঠেছিল আরো ভয়ঙ্কর। তার গায়ের চামড়া থেকে পোকা ঝরছিল। সে আমাদের দিকে ঝাঁপিয়ে পড়তে চাইল, কিন্তু আমি দ্রুত আমার ঝুলি থেকে এক মুঠো অভিশপ্ত সর্ষে, যা কিনা তন্ত্র দ্বারা শোধিত ছিল, ওর দিকে ছুঁড়ে মারলাম। সাথে সাথে পিশাচিনীটা যন্ত্রণায় কোঁকিয়ে উঠল। কিন্তু ঠিক সেই সময় জঙ্গল থেকে কয়েক ডজন ছায়ামূর্তি বেরিয়ে এসে আমাদের ঘিরে ফেলল। সেগুলো ছিল গ্রামের সেই নিহত মহিলাদের অতৃপ্ত আত্মা। তারা প্রেত কঙ্কালীর দ্বারা বশীভূত ছিল। তারা আমাদের দিকে এগোতে লাগলো। আমি বুঝলাম এখন লড়াই করা বৃথা। আমাদের শক্তি সঞ্চয় করতে হবে অমাবস্যার জন্য। আমি ভরত আর ভূপেন্দ্রকে বললাম, পালাও, মন্দিরের দিকে ছোট। আমরা যখন দৌড়চ্ছি তখন পেছন থেকে পিশাচিনীটা চিৎকার করে বলছিল, পালাবি কোথায়? এই গহবি গ্রামেই তোদের সমাধি হবে। আমরা কোনো মতে জগন্নাথ মন্দিরে ফিরে এলাম। মন্দিরের সিংহদ্বারে পা রাখতেই এক অদ্ভুত শান্তি অনুভব করলাম। মনে হলো মন্দিরের বিগ্রহ যেন আমাদের রক্ষা করছেন। কিন্তু ভরত দাস আর ভূপেন্দ্রনাথ দুজনেই জখম হয়েছিলেন। ভরতের হাতে পিশাচিনীর নখের আঁচল লেগেছিল, যা থেকে নীল রঙের পুঁজ বেরোচ্ছিল। আমি ভরতকে বললাম, ভরত মশাই, আপনার ক্ষতস্থানে মা শীতলার মন্দিরের মাটি আর জগন্নাথ দেবের চরণামৃত লাগাতে হবে, নতুবা এই বিষ আপনাকেও পিশাচ বানিয়ে দেবে। রাত বাড়ার সাথে সাথে গহবি গ্রামের আকাশ যেন আরো কালো হয়ে উঠল। সেই রাতে আমি আর ঘুমোতে পারিনি। মন্দিরের প্রদীপগুলো বারবার নিভে যাচ্ছিল। আমি জানতাম কাল অমাবস্যা, কালই হবে সেই চূড়ান্ত যুদ্ধ। হয় গহবি গ্রাম বাঁচবে, নয়তো মৈনাক ভৈরবের পৈশাচিক আকাঙ্ক্ষায় সব ধ্বংস হয়ে যাবে। তারানাথ তান্ত্রিক একটু থামলেন। তার গলার স্বর বসে গেছিল। আমিও কিশোরী একে অপরের দিকে তাকালাম। আমাদের মেরুদণ্ড দিয়ে একটা হিমেল স্রোত বয়ে যাচ্ছিল। কিশোরী বলল, ঠাকুরমশাই, মৈনাক ভৈরব কি অমর হতে পেরেছিল? আর আপনি কি সেই পিশাচিনীকে একা দমন করেছিলেন? তারানাথ দীর্ঘশ্বাস ফেলে বললেন,
একা একা কি আর কিছু করা যায় গো কিশোরী? মানুষ তো উপলক্ষ মাত্র। আসল কাজ তো করেছিলেন জগন্নাথ দেব আর মা শীতলা। কিন্তু সেই যুদ্ধে যে কি পরিমাণ রক্তপাত হয়েছিল তা তোমরা কল্পনাও করতে পারবে না। ভূপেন্দ্রনাথ আর ভরতদাস, ওই দুই সাধারণ মানুষ যে বীরত্ব দেখিয়েছিলেন তা ইতিহাসে লেখা নেই। আমি জিজ্ঞাসা করলাম, ঠাকুরমশাই, আপনি কি শেষ পর্যন্ত মৈনাককে শাস্তি দিতে পেরেছিলেন? তারানাথ রহস্যময়ভাবে হাসলেন, এরপর বললেন, এইবারেই তোমাদেরকে বলবো সেই প্রস্তুতির কথা। যুদ্ধের আগের সেই নিস্তব্ধতা ছিল বড় ভয়াবহ। আমি বললাম, ঠাকুরমশাই, পরের ঘটনাটা তবে এখনই বলুন। এই গল্পের রহস্যের ভারে আমরা বাড়ি ফেরার কথা প্রায় ভুলেই গেছি। তারানাথ আবার তামাক সাজতে শুরু করলেন। তার হাত দুটো তখন একটু কাঁপছিল। তারানাথ পুনরায় বলতে শুরু করলেন, শোনো বিভূতি, শোনো কিশোরী, তন্ত্রের অন্ধকার জগৎটা যতটা না মন্ত্রের, তার চেয়েও বেশি মনের জোরের। সেটা ছিল অমাবস্যার আগের রাত। গহবী গ্রামের আকাশে সেদিন চাঁদ ওঠেনি, কিন্তু মেঘের আড়ালে আকাশটা যেন রক্তবর্ণ হয়ে উঠেছিল। ভরত দাসের ক্ষতস্থানটা নীল হয়ে ফুলে উঠেছিল, বিষ ছড়াচ্ছিল ওর শরীরে। আমি জগন্নাথ দেবের চরণামৃত আর শীতলা মায়ের মন্দিরের সেই ঝাউ গাছের শিকড় বাটা দিয়ে ওর চিকিৎসা করছিলাম। ভরত যন্ত্রণায় কাতরাচ্ছিল, কিন্তু ওর মুখে ছিল একটাই কথা, ঠাকুর মশাই, গ্রামটাকে বাঁচান। ওই পিশাচিনী আজ রাতেও কোনো ঘর হয়তো ফের খালি করবে। আমি মন্দিরের চাতালে বসে একটা মহাযজ্ঞের প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় ভূপেন্দ্রনাথ হন্তদন্ত হয়ে ফিরে এলেন। ওর হাতে ছিল একটা ভাঙা শাঁখা। ওর পরনের ধুতিটা দেখলাম ছিঁড়ে গেছে, সারা গায়ে কাদা। আমি আঁতকে উঠে বললাম, ভূপেনবাবু, এ কি দশা আপনার? কি হয়েছে? ভূপেন্দ্রনাথ ধপাস করে মাটিতে বসে পড়লেন। তার গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না। কিছুক্ষণ পর তিনি ফিসফিস করে বললেন, ঠাকুর মশাই, সর্বনাশ হয়েছে। গ্রামের উত্তর পাড়ার নিবারণের নতুন বউ, তাকে টেনে নিয়ে গেছে ওই পিশাচিনী। আমি চোখের সামনে দেখলাম, কিন্তু কিছু করতে পারলাম না। কিশোরী শিউরে উঠে জিজ্ঞাসা করল, কি দেখেছিলেন ঠাকুর মশাই ওই ভূপেনবাবু? তারানাথ গম্ভীর গলায় বললেন, শোনো তবে। ভূপেনবাবু দেখলেন নিবারণের ঘরের জানলাটা নিজে থেকেই ভেঙে চুরমার হয়ে গেল। কোনো মানুষ নয়, ধোঁয়ার মতো একটা কালো ছায়া ঘরের ভেতর ঢুকে গেল। পরক্ষণেই শোনা গেল এক হৃৎপিণ্ড কাঁপানো আর্তনাদ। ভূপেনবাবু যখন লাঠি নিয়ে দৌড়ে গেলেন, দেখলেন ঘরের মেঝেতে নিবারণ অচৈতন্য হয়ে পড়ে আছে, আর জানলা দিয়ে ওই প্রেত কঙ্কালী নিবারণের বউকে চুলের মুঠি ধরে হিড়হিড় করে টেনে নিয়ে যাচ্ছে জঙ্গলের দিকে। ওই ভাঙা শাখাটা ছিল সেই দুর্ভাগা মেয়েরই হাতের। আমি বুঝলাম পিশাচিনী এখন আর অন্ধকারের অপেক্ষা করছে না। মৈনাক ভৈরব তাকে পুরোপুরি উন্মাদ করে দিয়েছে। আমি আর দেরি করলাম না। ভরত দাসকে ওখানেই শুইয়ে রেখে আমি আর ভূপেন্দ্রনাথ রওনা হলাম শীতলা মন্দিরের দিকে। আমার হাতে ছিল তখন একটি তামাটে রঙের দণ্ড, যা দিয়ে আমি মা কালীর সামনে প্রাণ প্রতিষ্ঠা করেছিলাম। বনের ভেতর দিয়ে যখন আমরা যাচ্ছি, তখন চারপাশ থেকে এক অদ্ভুত ফিসফিসানি শুরু হলো। মনে হচ্ছিল গাছের পাতাগুলো একে অপরের সাথে কথা বলছে, কিন্তু না, সেগুলো পাতা ছিল না। গাছের ডাল থেকে ঝুলছিল সেই সব মৃত মহিলারা যাদের ওই পিশাচিনী আগে শেষ করেছিল। তাদের চোখ ছিল না, শুধু কোটর থেকে চুঁইয়ে পড়ছিল কালো তরল। তারা আমাদের পথ আটকানোর চেষ্টা করছিল। আমি চণ্ডীপাঠ শুরু করলাম। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সার্থিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।
মন্ত্রের তেজে সেই ছায়া মূর্তিগুলো ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগলো। কিন্তু শীতলা মন্দিরের সামনে পৌঁছে যা দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। দেখলাম মন্দিরের সামনে একটা বড় গর্ত খুঁড়েছে মৈনাক ভৈরব। সেই গর্তের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে, আর আগুনের চারপাশে পড়ে আছে কয়েকটা তাজা নরকঙ্কাল। পিশাচিনীটা সেই গর্তের সামনে দাঁড়িয়ে একটা বীভৎস নাচ নাচছিল, আর তার ঠিক পাশেই পাথরের আসনে বসেছিল মৈনাক ভৈরব। ওর সারা গায়ে মানুষের চর্বি মাখানো ছিল, ওর গলায় ছিল হাড়ের মালা। মৈনাক আমাকে দেখে অট্টহাসি হেসে উঠল। দাঁড়া না, তুই এসেছিস তোর নিজের মৃত্যু দেখতে। দেখ, আজ রাতে এই পিশাচিনী যখন পূর্ণ শক্তি ফিরে পাবে, তখন এই গহবী গ্রামের মাটি ফেটে রক্ত বেরোবে। আমি সেই রক্তে স্নান করে মহাকাল সিদ্ধি লাভ করব। আমি গর্জে উঠলাম, মৈনাক, তুই পিশাচের চেয়ে অধম। ধর্মের নামে তুই যা করেছিস তার জন্য তোর নরকেও জায়গা হবে না। মৈনাক ওর হাতের একটা নরকঙ্কাল থেকে কিছু একটা তরল ছিটিয়ে দিল আগুনের ওপর। অমনি আগুনটা নীল হয়ে জ্বলে উঠল। পিশাচিনীটা এক লাফে আমার সামনে এসে দাঁড়ালো। ওর মুখটা দেখলাম সম্পূর্ণ পচে গলে গেছে, একটা চোখ কোটর থেকে বেরিয়ে ঝুলছে। ওর নিঃশ্বাসে ছিল কেবল পচা মরদেহের গন্ধ। সে তার নখ বাড়িয়ে আমার বুক লক্ষ্য করে থাবা মারল। আমি কোনো মতে সরে গেলাম, কিন্তু নখের আঁচড় লাগলো আমার কাঁধে। সেই তীব্র জ্বালা আমি আজও অনুভব করি হে কিশোরী। ভূপেন্দ্রনাথ লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন পিশাচিনীকে মারতে, কিন্তু পিশাচিনী এক ধাক্কায় তাকে 10 হাত দূরে ছুঁড়ে ফেলে দিল। ওর মাথা ফেটে রক্ত বেরোতে শুরু করলো। আমি বুঝলাম এখানে লড়াই করে জেতা সম্ভব নয়। পিশাচিনীর নাভিদেশ থেকে একটা কালো সুতোর মতো শক্তি মৈনাক ভৈরবের দিকে তখন এগিয়ে যাচ্ছে। মৈনাক ওকে নিয়ন্ত্রণ করছে। আমি চিৎকার করে বললাম, ভূপেনবাবু উঠুন, আমাদের জগন্নাথ মন্দিরে ফিরতেই হবে। ওখানে জগন্নাথ আর শীতলা মায়ের রক্ষা কবচ আছে। এখানে থাকলে আমরা নির্ঘাত মরব। আমরা যখন পালানোর চেষ্টা করছি, পিশাচিনীটা আমাদের পেছনে ধাওয়া করল। বনের প্রতিটি গাছ যেন আমাদের পায়ে বাধা দিচ্ছিল। হঠাৎ দেখলাম জঙ্গলের অন্ধকার থেকে শত শত কঙ্কাল হাত বাড়িয়ে আসছে আমাদের পা চেপে ধরার জন্য। আমি পকেট থেকে বিভূতি বের করে চারিদিকে ছড়াতে ছড়াতে দৌড়লাম। মন্দিরের কাছাকাছি যখন পৌঁছলাম, তখন আমি ক্লান্তিতে ভেঙে পড়েছি। ভূপেন্দ্রনাথের সারা শরীর রক্তে তখন প্রায় ভিজে গেছে। মন্দিরের সিংহদ্বারের কাছে পৌঁছতেই দেখলাম ভরত দাস টলতে টলতে বেরিয়ে আসছেন। ওর একটা হাতে তখন একটা জ্বলন্ত মশাল, আর অন্য হাতে ছিল জগন্নাথের চন্দন। পিশাচিনীটা মন্দিরের সীমানায় পা রাখতেই এক বিকট চিৎকার করে পিছিয়ে গেল। জগন্নাথের মন্দিরের পবিত্রতা সে সহ্য করতে পারছিল না, কিন্তু সে দূর থেকে দাঁড়িয়ে হাতছানি দিয়ে ডাকতে লাগলো। আর তখনই শুরু হলো এক অলৌকিক বিভীষিকা। গ্রামের ঘরগুলো থেকে সধবা মহিলারা একে একে বেরিয়ে আসতে শুরু করলেন। তারা সবাই ছিলেন সম্মোহিত। তাদের চোখে কোনো পলক ছিল না। তারা সবাই হেঁটে চলেছিল সেই পিশাচিনীর দিকে। পিশাচিনী বিকটভাবে হাসছিল। সে ঠিক করেছিল আজ রাতে সে গ্রামকে নারী শূন্য করবে। আমি ভরতকে বললাম, ভরত,
শঙ্খ বাজাও, যত জোরে পারো এই সম্মোহন ভাঙতে হবে। ভরত দাস ওর সমস্ত শক্তি দিয়ে শঙ্খ বাজাতে শুরু করলেন। আমি মন্দিরের পবিত্র গঙ্গাজল নিয়ে সেই মহিলাদের দিকে ছিটিয়ে দিতে লাগলাম। কিন্তু পিশাচিনীর শক্তি সেদিন অমাবস্যার প্রাক্কালে চরমে পৌঁছেছিল। সে মাটি চাপড়ে মেঘ ডাকল, আকাশ থেকে শুরু হলো রক্তবৃষ্টি। হ্যাঁ বিভূতি, লাল রঙের চটচটে রক্ত পড়তে লাগলো আমাদের গায়ে। ভূপেন্দ্রনাথ যন্ত্রণায় চিৎকার করে বললেন, ঠাকুর মশাই, আমরা কি পারবো না? আমরা কি সবাই শেষ হয়ে যাব? আমি আকাশের দিকে তাকিয়ে বললাম, মা, মা রক্ষা করো, হে জগন্নাথ, হে শীতলা মা, আজ যদি তোমরা মুখ তুলে না চাও তবে এই পবিত্র ভূমি পিশাচের চরণভূমি হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে জগন্নাথ মন্দিরের ভেতর থেকে এক তীব্র জ্যোতি নির্গত হলো। আমি দেখলাম মূর্তির হাতে থাকা সুদর্শন চক্রের মতো এক আলোক ছটা মন্দিরের চূড়ায় খেলা করছে। পিশাচিনীটা ধমকে দাঁড়ালো। মৈনাক ভৈরব দূর থেকে চিৎকার করলো, ভয় পাস না, ধর ধর ওদের, ছিঁড়ে ফেল। কিন্তু লড়াইটা তখন আর আমাদের হাতে ছিল না। শুরু হলো এক অলৌকিক যুদ্ধ। আমি আমার খড়গ হাতে নিয়ে পিশাচিনীর দিকে এগোলাম। এবার আর পালানো নয়, এবার শুরু হলো মরণপণ লড়াই। ভরত দাস আর ভূপেন্দ্রনাথও আহত শরীর নিয়ে আমার পাশে এসে দাঁড়ালেন। ভূপেন্দ্রবাবু বললেন, ঠাকুর মশাই, মরতে যদি হয় তবে এই পিশাচিনীকে শেষ করেই মরব। জয় জগন্নাথ। আমরা তিনজনে সেই অন্ধকারের অতল গহরের দিকে পা বাড়ালাম, যেখানে পিশাচিনী আর মৈনাক আমাদের জন্য অপেক্ষা করছিল। গ্রামবাসী মহিলারা তখন জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেছেন। মাঠের মাঝখানে দাঁড়িয়ে পিশাচিনী তার রূপ পরিবর্তন করছে। সে তখন 10 হাত লম্বা এক দানবীতে পরিণত হয়েছিল। আমি জানতাম আসল রহস্য লুকিয়ে আছে মৈনাক ভৈরবের সেই পাথরের আসনে। এবার তোমাদের বলবো সেই ভয়ঙ্কর সত্যের কথা যা আমি সেই মুহূর্তে আবিষ্কার করেছিলাম। ওই পিশাচিনী আসলে কে ছিল, আর মৈনাক কেন তাকে জাগিয়েছিল, তার পেছনে ছিল এক রক্ত হিম করা কাহিনী। তারানাথ কথা থামিয়ে হাঁপাতে লাগলেন। দেখলাম তার কপাল বেয়ে ঘাম ঝরছে। যদিও ঘরের ভেতরটা তখন বেশ ঠান্ডা, আমি আর কিশোরী একে অপরের হাত শক্ত করে ধরে আছি। আমি বললাম, ঠাকুরমশাই, ওই রক্তবৃষ্টির কথা শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। আপনি কি সত্যি ওই দানবীর সামনে দাঁড়িয়েছিলেন? তারানাথ ম্লান হাসলেন, তারপর বললেন, দাঁড়িয়েছিলাম হে বিভূতি, দাঁড়িয়েছিলাম বলেই আজ তোমাদের কাছে এই গল্প বলার জন্য বেঁচে আছি। কিন্তু সেই রাতের বিভীষিকা আমার আত্মাকে চিরকালের মতো ক্ষতবিক্ষত করে দিয়েছিল। কিশোরী বলল, ঠাকুরমশাই, সেই ঘটনাটা কি এখনই বলবেন? ওই রহস্যটা কি ছিল বড্ড জানতে ইচ্ছা করছে। তারানাথ দেওয়াল ঘড়ির দিকে তাকালেন। রাত বাড়ছে, রহস্যের পর্দা ফাঁস করার সময় এসেছে। কিন্তু মনে রেখো, সব সত্য সহ্য করার ক্ষমতা সবার থাকে না। তারানাথ পুনরায় বলতে শুরু করলেন, অমাবস্যার সেই কালরাত্রি গহবী গ্রামের আকাশে ছিল তখন মেঘের ঘন ঘটা। রক্তবৃষ্টি থামলেও বাতাসের গন্ধটা ছিল কাঁচা মাংসের মতো। আমি, ভরত দাস আর ভূপেন্দ্রনাথ জগন্নাথ মন্দিরের সিংহদ্বার ছেড়ে এগিয়ে গেলাম সেই বিশাল মাঠের দিকে, যেখানে পিশাচিনী প্রেতকঙ্কালী দাঁড়িয়েছিল। তার শরীরের প্রতিটি হাড়ের সন্ধিস্থল থেকে এক ধরনের কষানি বেরোচ্ছিল। মৈনাক ভৈরব তখন তার পাথরের আসনে বসে এক মনে মন্ত্র পড়ে চলেছে। আমি লক্ষ্য করলাম মৈনাকের সামনে একটা মাটির হাঁড়ি রাখা, আর সেই হাঁড়ির ভেতর থেকে
অবিরত ধোঁয়া বেরোচ্ছে। পিশাচিনিটা যখনই গর্জন করে উঠছিল, ওই হাঁড়ির থেকে ধোঁয়াটা আরও তীব্র হচ্ছিল। আমি ভূপেন্দ্রনাথকে ফিসফিস করে বললাম, ভূপেনবাবু, আপনি আর ভরতমশাই পিশাচিনিকে ব্যস্ত রাখুন। আমি মৈনাক ভৈরবের ওই আসনটার কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আমার মনে হচ্ছে ওই হাঁড়ির ভেতরেই কোনো এক গভীর রহস্য লুকিয়ে আছে। ভূপেন্দ্রনাথ ও লাঠিটা শক্ত করে চেপে ধরলেন। ভরত দাসের শরীরে তখন পিশাচিনির বিষ ছুটছে। ওর চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে গেছে, কিন্তু ওর মনের জোর ছিল অটুট। তিনি চেঁচিয়ে উঠে বললেন, আজ হয় এই পাপ মিটবে, নয়তো আমরাই শেষ হব। ভরত আর ভূপেনবাবু বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়লেন সেই পিশাচিনির ওপর। ওদিকে পিশাচিনি তার লম্বা হাত বাড়িয়ে ওদের পিষে ফেলতে চাইল। ভরত মশাই তার হাতে থাকা জ্বলন্ত মশালটা পিশাচিনির পেটে ছোঁয়াতেই এক পৈশাচিক চিৎকার ভেসে এলো। পিশাচিনির শরীর থেকে পোড়া চামড়ার গন্ধ বেরোতে লাগলো। ভরত আর ভূপেনকে পিশাচিনি আক্রমণ করতে শুরু করলো। ভরত দাসের কাঁধে একটা থাবা মারল সে। ওর জামা ছিঁড়ে রক্ত বেরোতে লাগলো, কিন্তু ভরত তবুও সরলেন না। আমি সেই সুযোগে হামাগুড়ি দিয়ে অন্ধকার ঝোপের আড়াল দিয়ে মৈনাক ভৈরবের আসনের পেছন দিকে পৌঁছলাম। মৈনাক তখন উন্মাদ হয়ে হাসছে। সে চিৎকার করে বলছে, মন্দাকিনী, আরেকটু, আর মাত্র 3 জনের রক্ত হলেই আমার অমরত্বের সুধা তৈরি হবে। মারদের মার। আমি মৈনাকের ঠিক পেছনে গিয়ে দাঁড়ালাম। আমার হাতে তখন সেই তামাটের দণ্ড। আমি হঠাৎ লক্ষ্য করলাম মৈনাক ভৈরবের পায়ের নিচের মাটিটা তখন ছিল একটু আলগা। সেখানে পুঁতে রাখা ছিল একটা নরকঙ্কাল। আমি আমার দণ্ড দিয়ে সজোরে সেই নরকঙ্কালটাকে চুরমার করে দিলাম। মৈনাক আর্তনাদ করে উঠে দাঁড়ালো। সে ঘুরে আমাকে দেখে দাঁত কিরমির করে বলে উঠল, তারা, তুই আমার সাধনা নষ্ট করলি। আমি শান্ত গলায় বললাম, মৈনাক, তুই যাকে মন্দাকিনী বলে ডাকছিস সে তোর কে হয় তুই জানিস? তুই অমরত্বের লোভে নিজের অতীতকেও জলাঞ্জলি দিয়েছিলি। কথাটা শোনা মাত্রই মৈনাক থমকে গেল। ওর চোখে একটা মুহূর্তের জন্য ভয়ের ঝলক দেখলাম। আমি গর্জে উঠে বললাম, ভূপেনবাবু, ভরত মশাই, আপনারা শুনুন। এই মৈনাক ভৈরবী হলো সেই বিশ্বাসঘাতক যে 30 বছর আগে মন্দাকিনীকে ডাইনি অপবাদ দিয়ে গ্রামবাসীদের হাতে তুলে দিয়েছিল। কারণ মন্দাকিনী ছিলেন মৈনাকের নিজের অগ্রজ ভ্রাতার স্ত্রী। মন্দাকিনীর কাছে লুকোনো ছিল এক গুপ্তধনের সন্ধান, যা মৈনাক চেয়েছিল। মন্দাকিনী দেননি বলে মৈনাক তাকে পুড়িয়ে মারে, কিন্তু সে জানতো না মন্দাকিনী মরার আগে এক ভয়ানক প্রতিজ্ঞা করেছিলেন। মৈনাক ভেবেছিল প্রেত সাধনা করে সে মন্দাকিনীকে বশ করবে, কিন্তু মন্দাকিনী এখন মৈনাককেও গ্রাস করতে আসছে। মৈনাক চিৎকার করে উঠল, কিন্তু আমি মৈনাকের সামনে সেই সত্যটা তুলে ধরলাম, যা আমি জগন্নাথ মন্দিরের গোপন নথিতে পড়েছিলাম। চিৎকার করে বললাম, মৈনাক, তুই যখন মন্দাকিনীকে আগুনে পুড়িয়ে মেরেছিলি তখন তার গর্ভে তোর বংশের শেষ প্রদীপ ছিল। তুই শুধু তোর বৌদিকে নয়, তোর নিজের ভ্রাতুষ্পুত্রকে হত্যা করেছিলি। আজ ওই প্রেত কঙ্কালই শুধু গ্রামের নারীদের মারছে না, সে তোর ওই নরকঙ্কালকেও তোরই পাপের বীজ খুঁড়ছে। ঠিক সেই মুহূর্তে পিশাচিনীটা স্থির হয়ে গেল। সে মৈনাকের দিকে ঘুরল। তার সেই রক্তবর্ণ চোখ দুটো থেকে আগুনের স্ফুলিঙ্গ বেরোচ্ছিল। সে যেন বুঝতে পারল 20 বছর ধরে যে তাকে নিয়ন্ত্রণ করছে সেই লোকটাই তার আসল খুনি। পিশাচিনী
এক লাফে মৈনাক ভৈরবের ওপর গিয়ে ঝাঁপিয়ে পড়ল। মৈনাক আর্তনাদ করে উঠল। বাঁচাও বাঁচাও তারানাথ, আমার বাঁচাও। কিন্তু আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। এ ছিল আসলে এক অলৌকিক বিচার, নিয়তির করুণ পরিহাস। পিশাচিনী তার ধারালো নখ দিয়ে মৈনাক ভৈরবের বুক চিরে ফেলল। মৈনাকের রক্তে ভিজে গেল সেই অভিশপ্ত মাঠ। মৈনাক শেষ নিঃশ্বাস ছাড়ার সময়ও অস্পষ্ট স্বরে বলেছিল, ক্ষমা ক্ষমা ক্ষমা। কিন্তু রহস্যের শেষ এখানেই ছিল না। মৈনাক মরার সাথে সাথে পিশাচিনীটা অদৃশ্য হওয়ার বদলে আরও শক্তিশালী হয়ে উঠল। সে মৈনাকের রক্ত পান করে তখন এক অজেয় দানবীতে পরিণত হয়েছিল। তার শরীরের পচনশীল অংশগুলো খসে পড়ে এখন বেরিয়ে আসছিল এক বিশাল কঙ্কালসার মূর্তি। ভূপেন্দ্রনাথ আর ভরত দাস দুজনেই গুরুতর আহত হয়ে মাটিতে পড়েছিলেন। ভরত দাসের হাতটা অবশ হয়ে গেছিল। ভূপেনবাবুর পা থেকে প্রচুর রক্ত ঝরে পড়ছিল। পিশাচিনী এবার আমার দিকে এগোতে লাগলো। সে তার হাড়ের মতো আঙুলগুলো বাড়িয়ে বলল, তারানাথ, তুই সব জেনে গেছিস, কিন্তু তুইও তো একটা তান্ত্রিক। তুই কি আমার রক্ত চাস না? আয়, আমরা দুজনে মিলে এই পৃথিবীকে শ্মশান করি। আমি আমার ঝুলি থেকে বের করলাম জগন্নাথের সেই মহাপ্রসাদের নির্মাল্য। আমি জানতাম তান্ত্রিক শক্তি দিয়ে এই পিশাচিনীকে দমন করা এক প্রকার অসম্ভব। একে দমন করতে পারে কেবল পরম করুণাময় জগন্নাথ আর শীতলা মায়ের ঐশ্বরিক ক্ষমতা। পিশাচিনী যখন আমার টুটি টিপে ধরল, আমি অনুভব করলাম আমার দম বন্ধ হয়ে আসছে। আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছিল। আমি অস্ফুট স্বরে বললাম, জয় জগন্নাথ, মা শীতলা, রক্ষা করো। ঠিক সেই সময় গ্রামের শীতলা মন্দিরের দিক থেকে এক তীব্র ঘণ্টার ধ্বনি ভেসে এলো, ঢং ঢং ঢং। আর জগন্নাথ মন্দিরের চূড়ায় থাকা সেই জ্যোতি হঠাৎ আকাশ থেকে এক বজ্রের মতো নেমে এলো মাঠের মাঝখানে। পিশাচিনী যন্ত্রণায় দাউ দাউ করে চলতে শুরু করলো। তার হাড়ের গয়নাগুলো চুরমার হয়ে যেতে লাগলো, কিন্তু সে মরণ কামড় দেওয়ার জন্য আমার বুক লক্ষ্য করে তার ধারালো নখগুলোকে বসিয়ে দিল। আমি আর্তনাদ করে উঠলাম। আমার পিঠের সেই ক্ষত আজ তোমাদের একটু আগেই দেখালাম। সেটা ওই মুহূর্তেই হয়েছিল। ভরত দাস সেই যন্ত্রণার মধ্যেও হামাগুড়ি দিয়ে এগিয়ে এলেন। ওর হাতে ছিল জগন্নাথের শুভ্র চন্দন। তিনি সেই চন্দন পিশাচিনীর কপালে লেপে দিলেন। পিশাচিনীটা একটা শেষ আর্তনাদ করে ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগলো। মাটি ফেটে এক গভীর ফাটল তৈরি হলো, আর সেই ফাটল দিয়ে মৈনাক ভৈরবের দেহ আর সেই পিশাচিনীর অবশিষ্ট অংশ পাতালে তলিয়ে তল দেশে গেল। বাতাস শান্ত হলো। মেঘ কেটে গিয়ে আকাশে ফুটে উঠল এক ফালি চাঁদ। আমি, ভরত আর ভূপেন্দ্রনাথ, আমরা তিনজন সেই রক্তাক্ত মাঠেই পড়ে রইলাম। আমাদের শরীর চালানোর শক্তি ছিল না, কিন্তু আমাদের মনে ছিল এক পরম শান্তি। এতদিনের তীব্র লড়াই আর ধকল সহ্য করে শেষমেশ গহবী গ্রাম সেদিন অভিশাপ মুক্ত হয়েছিল। তারানাথ কথা থামালেন। তার ঘরটা তখন একদম নিস্তব্ধ। কিশোরী আর আমি পাথরের মূর্তির মতো বসে আছি। রহস্যের এই উন্মোচন আমাদের কল্পনাকেও ছাপিয়ে গেছিল। কিশোরী ভাঙা ভাঙা গলায় জিজ্ঞেস করল, ঠাকুর মশাই, সেই মন্দাকিনী কি মুক্তি পেলেন? তারানাথ জানলার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে বললেন, পেয়েছেন কিশোরী। পরদিন সকালে আমি যখন শীতলা মন্দিরে গেলাম, দেখলাম সেখানে কোনো হাড় গোড় পড়ে নেই, কোনো দুর্গন্ধ নেই। মন্দিরের গর্ভগৃহে
মা শীতলার এক অতি প্রাচীন পাথর মূর্তিতে কেউ যেন টাটকা বনফুল দিয়ে পূজা করে গেছে, আর জগন্নাথের বিগ্রহের চোখ থেকে সেই জল পড়া বন্ধ হয়ে গেছে। তিনি এখন হাসছেন। আমি বললাম, কিন্তু ঠাকুরমশাই, আপনারা তো সবাই খুব আহত হয়েছিলেন, তারপর কি হলো? তারানাথ মৃদু হাসলেন, এরপর বললেন, সেটাই তো এবারে বলবো তোমাদের। বিজয় আর বিদায়ের সেই শেষ কাহিনীটুকু শোনো বিভূতি, শোনো কিশোরী। লড়াই যখন শেষ হয় তখন জয়ী পক্ষ উল্লাস করে, কিন্তু সেই অমাবস্যার রাতে গহবী গ্রামে কোনো উল্লাস ছিল না। ছিল শুধু এক গভীর হাহাকার আর পরম শান্তি। পিশাচিনী আর মৈনাক ভৈরবকে গ্রাস করে নেওয়ার পর সেই ফাটলটা যখন বুঝে গেল, আমি তখন মাটিতে শটান শুয়ে আছি। আমার শরীর দিয়ে রক্ত ঝরছে। পাশে ভরত দাস অচৈতন্য অবস্থায় পড়েছিল। ওর শ্বাস পড়ছিল খুব ধীর গতিতে। ভূপেন্দ্রনাথের অবস্থাও ছিল তথৈবচ। ওর পায়ের হাড় পিশাচিনীর মরণ কামড়ে ভেঙে গিয়েছিল। হঠাৎ আমি অনুভব করলাম এক অদ্ভুত শীতল হাওয়া বয়ে যাচ্ছে। সেই বাতাসে আর পচা মাংসের গন্ধ ছিল না, বরং তার পরিবর্তে মা শীতলার মন্দিরে ফোটা সেই বুনো কামিনীর আর শিউলি ফুলের একটা মিশ্র সুবাস আমার নাকে এলো। আমি চোখ মেলে তাকালাম, দেখলাম ভোর হচ্ছে। পূব আকাশটা সিঁদুরের মতো লাল হয়ে উঠছে, কিন্তু সে রং আর সেই অভিশপ্ত লাল আকাশের মতো লাগলো না। মনে হলো নতুন দিনের শুভ লগন শুরু হয়েছে। আমি টলতে টলতে উঠলাম, ভরত আর ভূপেনকে ডাকলাম। ভরত দাস চোখ খুলে বিড়বিড় করে বললেন, ঠাকুরমশাই, আমি কি বেঁচে আছি? আমি হাসলাম, চোখের কোণে জল এসে গিয়েছিল। বললাম, আপনি বেঁচে আছেন ভরতমশাই। জগন্নাথ দেব আর মা শীতলার কৃপায় গহবী গ্রাম আজ পুনর্জন্ম পেল। এরপর আমরা তিনজন কোনো মতে একে অপরের কাঁধে ভর দিয়ে টলতে টলতে জগন্নাথ মন্দিরের দিকে এগোলাম। গ্রামের মহিলারা যারা সম্মোহিত হয়ে মাঠে পড়েছিলেন, তারা একে একে জেগে উঠেছিলেন। তাদের চোখে মুখে আর কোনো আতঙ্ক ছিল না। তারা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছিলেন। নিবারণের সেই নতুন বউ যাকে পিশাচিনী টেনে নিয়ে গিয়েছিল, সেও জঙ্গলের কিনারে অচৈতন্য অবস্থায় পড়েছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, তার শরীরে একটা আঁচড় পর্যন্ত লাগেনি, যেন পিশাচিনী তাকে শেষ করার আগেই মুক্তি পেয়ে গেছে এমন। জগন্নাথ মন্দিরের দরজায় পৌঁছতেই দেখলাম এক অলৌকিক দৃশ্য। মন্দিরের ভেতর থেকে শঙ্খধ্বনি আর ঘণ্টার আওয়াজ ভেসে আসছিল, কিন্তু মন্দিরে তো তখন কেউ ছিল না। আমরা ভেতরে ঢুকে দেখলাম জগন্নাথ দেবের মূর্তির সামনে এক রাশি বনফুল পড়ে আছে, যা কোনো মানুষের পক্ষে এই ভোরে জোগাড় করা সম্ভব ছিল না। ভূপেন্দ্রনাথ কেঁদে ফেললেন। তিনি মন্দিরের চাতালে মাথা ঠুকে প্রণাম করতে করতে বললেন, প্রভু, প্রভু, তুমি আমাদের রক্ষা করেছ। মা শীতলা, তোমার মন্দিরে আবার ধূপ জ্বলবে। পরের 7 দিন আমি গহবী গ্রামেই ছিলাম। আমার আর ওদের ক্ষত সারানোর জন্য গ্রামের বৃদ্ধ বৈদ্যমশাই বনের ঔষধ নিয়ে সেবা করলেন। গ্রামবাসী আমাকে তাদের ত্রাতা হিসেবে দেবতুল্য সম্মান দিচ্ছিলেন, কিন্তু আমি জানতাম আমি কেবল এক নিমিত্তি মাত্র। বিদায়ের দিন এগিয়ে এলো। আমি যখন রওনা হচ্ছি, সারা গ্রাম ভেঙে পড়েছিল ওই মন্দিরের সামনে। ভরত দাস ল্যাংচাতে ল্যাংচাতে আমার সামনে এসে দাঁড়ালেন। ওর হাতে ছিল একটা ছোট পোঁটলা। উনি বললেন, ঠাকুরমশাই, এই জগন্নাথের প্রসাদ আর শীতলা মায়ের মন্দিরের একটুখানি মাটির সাথে রাখুন। এ গ্রাম কোনো দিনও আপনাকে ভুলবে না। ভূপেন্দ্রবাবু আমার হাত দুটো চেপে ধরে বললেন,
তারানাথ বাবু, আপনি না থাকলে আজ গহবী গ্রাম একটা শ্মশান হয়ে থাকতো। আপনি আমাদের অন্ধকারের হাত থেকে আলোয় ফেরালেন। আমি গ্রামের সেই ছোট নদীটা পার হওয়ার সময় একবার পেছনে ফিরে তাকালাম। দেখলাম দূরে মন্দিরের চূড়োটা রোদে ঝিকমিক করছে। আকাশটা ছিল গাঢ় নীল, গাছপালার ডালপালাগুলো আবার সবুজ হয়ে উঠেছিল। বুঝলাম মন্দাকিনীর আত্মা হয়তো চিরতরে মুক্তি পেয়েছে, আর মৈনাক ভৈরব তার পাপের ফল নিয়ে পাতালের অন্ধকারে বিলীন হয়েছে। সেই থেকে আজ আরও 30 বছর কেটে গেছে। আজও মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে গেলে মনে হয় আমি সেই গহবী গ্রামের শীতলা মন্দিরেই বসে আছি। আজও আমার পিঠের ওই ক্ষতটা অমাবস্যার রাতে চিনচিন করে ওঠে। মনে হয় প্রেত কঙ্কালি যেন দূর থেকে অট্টহাসি হাসছে, কিন্তু বুকটা শান্ত হয়ে যায়। গল্প শেষ হলো। তা কেমন লাগলো তোমাদের এই গল্প? আমি বললাম, এক কথাই অপূর্ব ঠাকুরমশাই, বর্ণনা দেওয়ার কোনো ভাষা নেই। আপনি ও আপনার প্রয়াস অতুলনীয়, ধন্য হলাম আমরা। তারানাথ তান্ত্রিক আর একটি কথাও বললেন না। তিনি তার চোখ দুটি বন্ধ করলেন। আমরা বুঝতে পারলাম তিনি এখন সেই অতীত থেকে বর্তমানে ফিরে আসার চেষ্টা করছেন। আমি আর কিশোরী একে অপরের দিকে তাকালাম। আমাদের গায়ে তখনও কাঁটা দিচ্ছে। মঠ লেনের এই ঘরটা যে আসলে কলকাতার বুকে একটা নিরাপদ আশ্রয়, সেটা ভুলে গিয়ে আমরা যেন সত্যিই সেই গহবী গ্রামে পৌঁছে গেছিলাম। আমি ফিসফিস করে কিশোরীকে বললাম, চলো ভাই, এবার উঠা দরকার, অনেক রাত হলো। আমরা দুজনে নিঃশব্দে উঠে দাঁড়ালাম। আমরা ঠাকুরমশাইকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলাম। তিনি চোখ না খুলেই তার হাত বাড়িয়ে আমাদের আশীর্বাদ করলেন। ঘর থেকে বেরিয়ে যখন গলি দিয়ে হাঁটছি, কিশোরী বলল, বিভূতি, তুমি বিশ্বাস করো এইসব? ওই মৈনাক ভৈরব, ওই পিশাচিনী? আমি আকাশের দিকে তাকালাম। কলকাতার কুয়াশাচ্ছন্ন আকাশে তখন কোনো তারা দেখা যাচ্ছিল না। আমি ধীর স্বরে বললাম, সবটা বিশ্বাস করা হয়তো কঠিন হবে কিশোরী, কিন্তু ঠাকুর মশাইয়ের পিঠের ওপর ওই 4টে নখের দাগ, ওটা তো মিথ্যে হতে পারে না গো। জগতে এমন অনেক কিছুই আছে বুঝলে, যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না। আমরা দুজনে হাঁটতে হাঁটতে বড় রাস্তায় এসে পড়লাম। পেছনের অন্ধকার গলিতে তারানাথ তান্ত্রিকের সেই ছোট্ট ঘরটা যেন এক রহস্যের খনি হয়ে দাঁড়িয়ে রইল। সেদিন বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছিল, কিন্তু আবারও কোনো নতুন গল্প শোনার ঝোঁক থেকেই গেল।